আসসালামু আলাইকুম। আমি মনিমুল ইসলাম আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা আলোচনা করব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমরা আলোচনা করব। এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটি আলোচনা করলে এই অধ্যায়ে বা এই টপিক্সের এই যে প্রবাবিলিটি টপিক্সের যতগুলো অঙ্ক আছে সবগুলোই পারা যাবে। সূত্র এই কয়েকটাই, মাত্র 4টা সূত্র। প্রথমে আমাদেরকে এনপিভি বের করতে হবে। এনপিভি বের করার সূত্র আমরা সবাই জানি, টিপিভি মাইনাস ইনভেস্টমেন্ট। তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র বের করার হচ্ছে রুট ওভার সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার গুণিত পি। তো এটির জন্য এই যে সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার গুণিত পি, এটার জন্য আমাদেরকে একটি ছক করতে হবে। সেই ছকটি আমরা অঙ্কে গিয়ে শিখে নেব। প্রতিটা অঙ্কে এই ছকটি লাগবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার জন্য। ওই ছকটির মাধ্যমে আমরা সব কিছুই বের করব। এনপিভি বের করব, এনপিভি বার বের করব এবং টিপিভিও বের করতে পারবো আমরা। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড অ্যাবাউট এক্সপেক্টেড ভ্যালু, এটি আমাদেরকে রিকোয়ারমেন্ট করতে বলা হয়। তো এটিও আমরা বের করব কিভাবে। প্রথমে রুট ওভারের উপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 মানে প্রথম বছরের বা প্রথম পিরিয়ডের হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল স্কোয়ার গুণিত 1। এইটা প্রথম বছরের জন্য, এইটা সূত্র একই রকম হবে। প্লাস দ্বিতীয় বছর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দ্বিতীয় বছর মানে এখানে 2 প্লাস হোল স্কোয়ার, আবার নিচে 1 প্লাস আই গুণিত হোল স্কোয়ার 2 গুণিত 2 মানে এটি দ্বিতীয় বছরের জন্য। আবার এটি দেখেন সেম সূত্র, এখানে 3 মানে তৃতীয় বছরের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং এখানে 3 মানে তৃতীয় বছরের জন্য। এইগুলো ক্যালকুলেশন করলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাবো, যেটা আমাদেরকে কাজে লাগবে এই স্ট্যান্ডার্ড জেড এর মান নির্ণয়ের জন্য। এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করবো আমরা যখন যদি জেড এর মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা এটা নির্ণয় করব। তো জেড এর মান নির্ণয় করা হচ্ছে জেড ইকুয়াল এক্স মাইনাস এনপিভি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই এক্স এর মান এইটা প্রশ্নপত্রে বলা থাকবে। এনপিভি মানে এই যে এনপিভিটা আমরা বের করব, এই এনপিভিটা এখানে বসবে এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা এই যে এখান থেকে নির্ণয় করব। এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখান থেকে আমরা নির্ণয় করব। তো আমরা এখন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। অঙ্কটি অনেক বড় হলেও এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটা যদি সমাধান করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে পরবর্তী সব অঙ্কগুলো আপনারা একাই একাই করতে পারবেন। তো আমরা অঙ্কটি পড়ি। বলেছে কি, এ কোম্পানি ইজ কনসিডারিং এ প্রপোজাল টু পারচেস এ নিউ মেশিন। দ্য মেশিন হ্যাজ অ্যান ইনিশিয়াল কস্ট অফ টাকা 50,000। এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কস্ট অফ 50,000, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ধরবো আমরা। এবং দ্য ক্যাপিটাল বাজেটিং ডিপার্টমেন্ট হ্যাজ ডেভেলপড অফ দ্য ফলোয়িং discrete probability distribution for cash flows generated by the project during its useful life for 3 years। 3 বছরের জন্য একটি বাজেট প্রণয়ন করতে যাচ্ছে, যার বিনিয়োগ হচ্ছে 50,000 টাকা। তো আমরা দেখি সেগুলো। প্রথম বছরে পিরিয়ড অনে দেওয়া আছে ক্যাশ ফ্লো 15,000, দ্বিতীয় বছর পিরিয়ড অনে 20,000, 25,000, 30,000। প্রবাবিলিটি দেওয়া আছে 0.2, 0.4, 0.3, 0.1। এরকম পিরিয়ড 2 বা এখানে ইয়ারও দেওয়া থাকতে পারে। তো আমরা দেওয়া আছে সিএফ এটি 20,000, 23,000, 25,000, 28,000। প্রবাবিলিটি দেওয়া আছে 5,000, 1,000, 2,000, 2,000। তৃতীয় পিরিয়ডে দেওয়া আছে 25,000, 30,000, 35,000, 50,000। প্রবাবিলিটি দেওয়া আছে 0.1, 0.3, 0.3, 0.3। এবং প্রশ্নে বলেছে অ্যাজুমিং দ্যাট দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ ফ্লোজ ফর ফিউচার পিরিয়ড আর ইন্ডিপেন্ডেন্ট, the firm's cost of capital is 10%, as a cost of capital 10%, and the firms can invest in 5% treasury bills determine the expected value।
এই 5% বিল ধরে আমাদেরকে দ্য এক্সপেক্টেড এনপিভি বা এক্সপেক্টেড নেট প্রেজেন্ট ভ্যালু আমাদের বের করতে বলেছে। 2 নম্বর প্রশ্ন বলেছে ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাবাউট দ্য এক্সপেক্টেড ভ্যালু, মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। এবং 3 নম্বরের প্রশ্ন বলা হয়েছে ইফ দ্য টোটাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্রক্সিমেটলি নর্মাল অ্যান্ড অ্যাজুম কন্টিনিউয়াস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি of the NPV being 0 or less? Generated B এ বলেছে generated than 0 greater than 0, C এ বলেছে at least equal to mean, D এ বলেছে 10% below mean এবং E এ বলেছে 10% above mean। অর্থাৎ বলেছে যদি প্রবাবিলিটির মান 0 হয় বা 0-র নিচে হয় তাহলে এনপিভির মান হওয়ার সম্ভাবনা কত, বা এনপিভি এর মান গড়ের চেয়ে নিচে হওয়ার সম্ভাবনা কত। গ্রেটার দেন 0 বলেছে 0-র বেশি হলে সম্ভাবনা কত। অ্যাট লিস্ট ইকুয়াল টু ইকুয়াল, যদি সমান হয় তাহলে সম্ভাবনা কত। যদি 10% হয় তাহলে বলেছে এনপিভি এর মান গড়ের চেয়ে 10% কম হওয়ার সম্ভাবনা কত, মানে 10% বিলো মিন, এবং 10% বেশি হওয়ার সম্ভাবনা কত। তো ভিডিওটি অনেক বড় হতে পারে, আপনারা যদি টেনে না দেখে আপনারা সম্পূর্ণ প্রতিটা লাইন ভালোভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। না হলে বোঝার সম্ভাবনা খুবই কম থাকবে, কারণ এই 3 নাম্বার রিকোয়ারমেন্টটা নতুন একটি রিকোয়ারমেন্ট, যেটা আমরা পূর্বে করিনি কখনো। তো এটি ভালোভাবে বুঝিয়ে দেবো আমি, আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আমার সাথে থাকবেন। তো চলুন আমরা সমাধানটা করে ফেলি। সমাধানের জন্য আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে সমাধানটি করব। এর জন্য আমি আপনাদেরকে একটি নোট দিয়ে দিব এখন, বা দিয়ে দিয়েছি অলরেডি। এই নতুন নোটটি দ্বারা আপনারা যদি ভালোভাবে পড়েন তাহলে এই অঙ্ক ভালোভাবে সমাধান করতে পারবেন। তো চলুন, প্রথমে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল এই নাম্বারে কি, যে এক্সপেক্টেড এনপিভি। তো এনপিভি নির্ণয় করার জন্য আমাদেরকে লাগবে টিপিভি। তো আমরা টিপিভি নির্ণয় করব কিভাবে, এখানে দেওয়া আছে 3টে পিরিয়ড। তো 3টে পিরিয়ডের জন্য আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে, প্রথমে আমাদেরকে একটি টেবিল তৈরি করতে হবে এবং টেবিলের উপরে লিখতে হবে আমাদের এখানে যে টেবিল ফর ক্যালকুলেশন কি কি ক্যালকুলেশনের জন্য আমরা টেবিলটা তৈরি করব। আমরা এনপিভি অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এইচডি নির্ণয়ের জন্য আমরা এই টেবিলটি তৈরি করব। প্রতিটা টেবিলের উপরে এইটাও কথাটা উল্লেখ করে দিতে হবে যে টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিভি অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো আমরা টেবিলটি একই সূত্র হবে, মোট প্রত্যেকটা পিরিয়ডের জন্য একই টেবিল এবং একই ফরম্যাটে করতে হবে। আমাদেরকে সর্বমোট 7টি কলমের একটি টেবিল করতে হবে। প্রথমে থাকবে সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটি আমরা আর ধরব, এটিকে আমরা আর ধরব, এবং এইটি প্রশ্নপত্রে দেওয়াই থাকবে। দ্বিতীয়টি প্রবাবিলিটি, এটিকে আমরা পি ধরব, এটিও প্রশ্নপত্রে দেওয়া থাকবে। এবং আমাদেরকে এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এবং প্রবাবিলিটি এই দুইটি গুণ করলে আমরা পাবো আর বার, এটিকে আমরা আর বার ধরবো। বন্ধুরা, এখানে বিভিন্ন বইয়ে বিভিন্ন মান দেওয়া হয়েছে, তো আমি সহজ করার জন্য আর বার ধরেছি, আপনারা চাইলেও অন্য কিছু ধরতে পারেন, তবে এটাই বেটার হবে। তো 15,000-এর সাথে 0.2 গুণ করলে আসে 3,000, 20,000-এর সাথে 0.04 গুণ করলে 0.4 গুণ করলে আসে 8,000, 25,000-এর সাথে 0.3 গুণ করলে আসে 7,500, এবং 30,000-এর সাথে 0.01 গুণ করলে আসে 0.1 গুণ করলে আসে 3,000। তো এই যে টোটাল আর গুণিত পি বা আর বার, এইটাকে আমরা টোটাল যোগ করে আমরা আর বার ধরবো, এটাকে 21,500 পেয়েছি আমরা এখানে।
তো পরে আর বার আরেকটি কলাম হবে, আর বারের প্রত্যেকটা মান একই হবে, 21,500, 21,500, 21,500। এখন আমাদেরকে এই যে সিএফএটি মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স থেকে এই আর এর মান আর বারের মান বাদ দিব আমরা এখন। তো পরের কলামে আর মাইনাস আর বার, এইটা বাদ দিলে আমরা বাদ দিয়ে এইটা পাবো, এই মানগুলো পাবো আমরা। প্রথমে বাদ দিলে আসে 6,500। এইটি দেখেন যে 15,000 থেকে 21,000 বড়, যার কারণে এইটি বিয়োগ করলে মাইনাস ফিগার আসে, এই জন্য আমরা ব্র্যাকেটে ঘিরে দিয়েছি প্রথমটি এবং দ্বিতীয়টি। তারপরে এগুলো কিন্তু যোগফল হবে, এই জন্য আমি এখানে ব্র্যাকেটগুলো কাটিয়ে দিয়েছি, ভুল হয়ে গেছিল। তো এইভাবে এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের সাথে আর বারের বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমরা এটা এই ঘরে বসাবো 5 নম্বর ঘরে বা কলামে। তারপর 6 নম্বর কলামে আমরা করব কি, এই যে আর ডিভাইডেড বাই বা 5 নম্বর কলামে যেটা পেয়েছি, এই 5 নম্বর কলামে আমরা হোল স্কোয়ার করব। তো হোল স্কোয়ার করলে আসে প্রথম আসে 4,22,50,000, দ্বিতীয়তে আসে 22,50,000, তৃতীয়তে আসে 1,22,50,000, চতুর্থতে আসে 7,22,50,000। এখন আমাদেরকে এই যে 2 নাম্বার মানে 2 নাম্বার কলাম মানে প্রবাবিলিটি, এর সাথে আমাদেরকে এই যে আর মাইনাস আর বার হোল স্কোয়ার, এই 6 নাম্বার কলাম যদি গুণ করতে হবে। কেন গুণ করব? কারণ আমরা ইতিমধ্যে পূর্বেই জানলাম যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার সূত্র হচ্ছে আর মাইনাস আর বার হোল স্কোয়ার গুণিত পি রুট ওভার। তো এই মানটা বের করার জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এইটা মানটা লাগবে, এবং এই মানটা আমরা এখান থেকেই বের করে নেব। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে অনেক সময় বেঁচে যাবে এবং অনেক সহজেই আমরা বের করে ফেলতে পারবো। তো এবার আর মাইনাস আর বার হোল স্কোয়ার গুণিত পি, মানে এই প্রবাবিলিটির সাথে আমরা 6 নম্বর কলামটি গুণ করব। তো গুণ করলে প্রথমে আসে 84,50,000, দ্বিতীয়তে আসে 9 লক্ষ, তৃতীয়তে আসে 34,75,000, তৃতীয়তে আসে 72,25,000। তো সর্বমোট যোগ করলে আমরা এইটি বসাবো যে সামেশান আর মাইনাস আর বার হোল স্কোয়ার গুণিত পি। এই টোটাল যোগ করে যেটা পাবো আমরা সেটা এখানে বসিয়ে দেবো। টোটাল যোগ করে পেয়েছি আমরা 2,02,50,000। এইটা হচ্ছে আমাদের পিরিয়ড অনের এক্সপেক্টেড এনপিভি। তো এইভাবে আমি দ্বিতীয় পিরিয়ডের এবং তৃতীয় পিরিয়ডের বের করে নিয়েছি। সেম যেভাবে পিরিয়ড অনে বের করলাম সেভাবে পিরিয়ড 2 এবং পিরিয়ড 3 বের করব। আপনারা বের করে নেবেন এটা বাসায়। প্রশ্নপত্রটা আপনাদের এক্সারসাইজ বুকে দেওয়া হবে, সেখানে আপনারা নির্ণয় করে নেবেন। কারণ আমি যদি 2 এবং 3 বোঝাতে যাই তাহলে আরও অনেক বেশি সময় লেগে যাবে এবং পরবর্তী আইটেমগুলা ভালোভাবে বুঝতে পারবো না আপনাদেরকে, বা বুঝতে পারবেন আপনারা। তাই আমি এই প্রবলেম 2 এবং প্রবলেম 3 বা পিরিয়ড 2 এবং পিরিয়ড 3 আপনারা বাসায় কমপ্লিট করে নেবেন। তো আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাই। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছিল ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাবাউট দ্য এক্সপেক্টেড ভ্যালু। প্রথমে আমরা এতক্ষণ শিখলাম এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, মানে এখানে আফটার ট্যাক্স দেওয়া আছে। তো আমাদেরকে প্রথমে বলা হয়েছে এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য বা এক্সপেক্টেড এনপিভি বের করার জন্য। তো আমাদেরকে দরকার ছিল এই যে 21,500, এইটা প্রতি বছরের। দ্বিতীয় বছরে পেয়েছি আমরা 22,900, তৃতীয় বছরে পেয়েছি আমরা 37,000। এই 3টা মানের জন্য আমাদেরকে এত বড় ছক করতে হয়েছে। এই ছকটা করলে আমাদের এখান থেকে 2টা মান দরকার হবে। 3 নাম্বার কলাম, এই যে 3 নাম্বার কলামটা আর গুণিত পি, এবং 7 নাম্বার কলামটা। 7 নাম্বার কলাম মানে সব লাস্টেরটা, যে এই টাকার যেটা মান পাবো আমরা এইটা।
কারণ এইটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ক্ষেত্রে প্রয়োজন হবে। এবং এই 3 নাম্বার মানটা হবে আমাদেরকে যে আমরা এনপিভি বের করব। এনপিভি বের করার জন্য যে ছকটা করব আমরা, সেখানে সিএফ এটি এবং পিভি ফ্যাক্টর দেওয়া থাকবে। এই ছকটার জন্য এইটা হলো আমাদের প্রথম বছরের সিএফ এটি, এটা দ্বিতীয় বছরের সিএফ এটি এবং এটা তৃতীয় বছরের সিএফ এটি। তো এই 3টা মানের জন্য আমাদেরকে এত বড় ঘর করতে হয়েছে। 2টা মানের জন্য, প্রতিটা ঘর থেকে না, প্রতিটা পিরিয়ড থেকে বা ছক থেকে আমরা 2টা মান নেব, একটা আর গুণিত পি আর একটা হচ্ছে সব লাস্টের মানটা। তো আমরা এখন ছকটা নির্ণয় করব। আমরা এখানে লিখে নেব রিকোয়ারমেন্ট এ বলেছে এক্সপেক্টেড এনপিভি। তো আমরা রিকোয়ারমেন্ট এ এনপিভি নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে। তো আমরা লিখেছি ক্যালকুলেশন অফ এনপিভি। 3টা বছর দেওয়া আছে, ইয়ার 4টা কলাম করতে হবে। প্রথম ঘরে ইয়ার, দ্বিতীয় ঘরে সিএফ এটি, তৃতীয় ঘরে পিভি ফ্যাক্টর, ইন্টারেস্ট এটা পিভি আইএফ ইন্টারেস্ট ফ্যাক্টর এটা, এবং 4 নম্বরে পিভি। তো আমরা প্রথম বছরে সিএফ এটি পেয়েছি 21,500। কোথায় 21,500? এই যে দেখেন, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এই যে প্রথম বছরে 21,500 পেয়েছি। এখানে বলেছে দ্বিতীয় বছরে পেয়েছি আমরা 22,900, মানে এই যে দেখেন 22,900 পেয়েছি। এটা মানে সিএফ এটির সাথে প্রবাবিলিটি গুণ করলে আমরা সিএফ এটি পাবো। হ্যাঁ, সিএফ এটির সাথে সিএফ এটি পাবো। এটি হচ্ছে আমাদেরকে লাগবে এনপিভি নির্ণয় করার জন্য। এবং তৃতীয় বছরে পেয়েছি 37,000। তো সিএফ এটি আর পিভি ফ্যাক্টর এখানে 5% বলে দেওয়া হয়েছে প্রশ্নপত্রে, যে the firms can invest in 5% ট্রেজারি বিলস। 5% ট্রেজারি বিল দিয়েছে, আমরা এই 5%-এর উপরে আমরা ইন্টারেস্ট ফ্যাক্টর বের করব। তো 5% ইন্টারেস্ট ফ্যাক্টর বের করার সূত্র আমরা সবাই জানি, অন ডিভাইডেড বাই 1.05। এখানে এই পাওয়ারে যত বছরের জন্য বের করব তত বছর দিব আমরা এখানে। তো প্রথম বছরে পেয়েছি 0.952, দ্বিতীয় বছরে পেয়েছি 0.907, তৃতীয় বছরে পেয়েছি 0.864। তো এই সিএফ এটির সাথে পিভি ফ্যাক্টর গুণ করলে আমরা পিভি পাবো। প্রথম বছরে পেয়েছি 20,468, দ্বিতীয় বছরে পেয়েছি 20,770 এবং তৃতীয় বছরে পেয়েছি 31,968। এই টোটাল পিভি যোগ করলে আমরা পাবো টিপিভি। টিপিভি পেয়েছি আমরা 73,206 টাকা। এখন এনপিভি নির্ণয় করবো আমরা। এনপিভি সবাই জানি টিপিভি মাইনাস ইনভেস্টমেন্ট। টিপিভি পেয়েছি আমরা এই যে 73,206, ইনভেস্টমেন্ট আমাদের 50,000। এই 73,206 থেকে 50,000 বিয়োগ করলে আসে 23,206 টাকা। এইটা হচ্ছে আমাদের এনপিভি। এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাবাউট দ্য এক্সপেক্টেড ভ্যালু। অর্থাৎ আমাদেরকে এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এক্সপেক্টেড ভ্যালু বের করতে হবে। তো এটা বের করার আগে আমাদেরকে প্রথমে সবার আগে প্রত্যেকটা পিরিয়ডের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে নিতে হবে। তো আমি এখানে লিখেছি রিকোয়ার্ড 2, মানে 2 নাম্বার রিকোয়ারমেন্ট, ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো পিরিয়ড অনের আমরা সূত্র একটু আগে দেখলাম কি, যে রুট ওভার সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার গুণিত পি। এই সূত্রটা আমরা কোথায়, এটা কিভাবে নির্ণয় করেছি আমরা প্রথমে যে ছকটা নির্ণয় করেছি, ক্যালকুলেশন টেবিল ক্যালকুলেশন করেছি আমরা, লাস্টে যে মানটা দেওয়া ছিল এই যে দেখেন আর গুণিত আর মাইনাস পি হোল স্কোয়ার গুণিত পি, এইটাকে রুট ওভার করলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেয়ে যাব। তো প্রথম বছরে বা প্রথম পিরিয়ডের জন্য আমরা পেয়েছি 2,02,50,000। এটাকে রুট ওভার করলে আসে 4,500 টাকা। বন্ধুরা এখানে একটি জিনিস লক্ষ্য করবেন আপনারা, এখানে সিভি বের করতে বলেনি, তবু আমি সিভি বের করে দেখিয়ে দিয়েছি। সিভি বের করার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড আর বার। তো আমরা আর বার পেয়েছিলাম প্রথম বছরে 21,500, তাই আর বার 21,500 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেলাম 4,500 বা 4,500। এই 4,500কে 21,500 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকে দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা সিভি বের করতে পারবো। তো আমরা দ্বিতীয় বছরের এখন বা দ্বিতীয় পিরিয়ডের আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করি। দ্বিতীয় বছরের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেম সূত্র, রুট ওভার সামেশন
ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আর মাইনাস আর বার গণিত পি। এখন দ্বিতীয় পিরিয়ডের মোট যোগফল আছে 1,02,90,000, এটাকে রুট ওভার করলে আসে 3,208 টাকা। এবং সেম ভাবে তৃতীয় পিরিয়ডের জন্য আমরা বের করব, পেয়েছি আমরা 8,10,000 না 8,10,00,000 এবং 8,10,00,000কে রুট ওভার করলে আসে 9,000। এইটি হলো আমাদের প্রকৃত স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন আমাদেরকে এক্সপেক্টেড ভ্যালু করতে হবে, ভ্যালু বের করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের। এই জন্য আমরা লিখেছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাবাউট এক্সপেক্টেড ভ্যালু। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা এখানে সিগমা দ্বারা প্রকাশ করতে পারি অথবা স্ট্যান্ডার্ড এইচডি। তো আমি এইচডি দিয়ে প্রকাশ করলাম। তো আমরা প্রথমে সূত্র জানলাম যে এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করা হলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হবে রুট ওভার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্রথম ইয়ার অথবা পিরিয়ড হোল স্কোয়ার সাথে অন প্লাস আই হোল স্কোয়ার গুণিত অন। এই অনটা হচ্ছে প্রথম বছর, এই টুটা হচ্ছে দ্বিতীয় বছর এবং থ্রিটা হচ্ছে তৃতীয় বছর। এভাবে যত বছর থাকবে তত বছর কন্টিনিউ চলে যাবে। যদি 2 বছর থাকতো তাহলে এইটা এই লাস্টের 3 নাম্বার ইয়ারটা থাকতো না, শুধু 2টা হতো। তো আমরা মানগুলো বসিয়ে দিই। প্রথম বছরের স্ট্যান্ডার্ড প্রথম পিরিয়ডের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেয়েছিলাম আমরা 4,500 এবং আমাদেরকে প্রশ্নপত্রে দেওয়া আছে যে ইনভেস্ট ক্যান বলেছিল যে দ্য ফার্ম ক্যান ইনভেস্ট ইন 5% ট্রেজারি বিলস। ওই 5% আমরা এখানে ইন্টারেস্টের মান ধরবো। তো এখানে 1.05, এখানে 2কে 1 দিয়ে গুণ করলে 2 আসে যোগ। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2 পেয়েছিলাম, দ্বিতীয় পিরিয়ডে পেয়েছিলাম আমরা 3,208 টাকা, যার কারণে 3,208 টাকা হোল স্কোয়ার। 1 প্লাস আই 2 গুণিত 2 এবং 1 প্লাস এখানে বসে গেল 1.05 এবং এই 2 আর 2 গুণ করলে আসে এই 4। আবার পরবর্তী বছরের জন্য 9,000 পেয়েছি আমরা পিরিয়ড 3, 9,000 হোল স্কোয়ার বসে গেল ডিভাইডেড বাই 1.05 হোল স্কোয়ার 6। এই 3 আর 2 গুণ করলে আসে 6, এই সেই 6। তো আমরা ক্যালকুলেশনটা করে নিই। 4,500কে রুট ওভার না হোল স্কোয়ার করলে আসে 2,02,50,000 ডিভাইডেড বাই 1.05 হোল স্কোয়ার করলে আসে 1.1025। আবার এই 3,208 এটাকে হোল স্কোয়ার করলে আসে 1,02,90,000 ডিভাইডেড বাই এই 1.05কে পাওয়ার 4 করলে আসে 1.2155 প্লাস 9,000কে হোল স্কোয়ার করলে আসে 8,10,00,000 এবং 1.05কে পাওয়ার 6 করলে আসে 1.3401। তাহলে রুট ওভার হয়ে গেল। এখন এইটাকে আমরা ভাগ করব। তো 2,02,50,000কে 1.1025 ভাগ করলে আসে 1,83,67,347। অনুরূপভাবে দ্বিতীয় বছর আসে 84,65,652 এবং তৃতীয় বছর আসে 6,04,43,251। তো এই 3টা পিরিয়ডের বা বছরের টাকা যোগ করলে আসে 8,72,76,250। এইটাকে রুট ওভার করলে আসে আমরা পাবো 9,342 টাকা। এই 9,342 টাকা হচ্ছে আমাদের প্রকৃত স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এসডি। এই টাকাটা আমাদেরকে জেড এর মানের ক্ষেত্রে সবসময় ব্যবহার করা হবে, নির্ণয়ের সময় প্রয়োজন হবে। এখন 3 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে কি, ইফ দ্য টোটাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্রক্সিমেটলি নর্মাল অ্যান্ড অ্যাজুম কন্টিনিউস। এই নাম্বারে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ইফ দ্য এনপিভি বিং 0 অর লেস। তো আমরা রিকোয়ারমেন্ট 3 জন্য রিকোয়ারমেন্ট 3তে চলে আসি। এই নাম্বারে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য এনপিভি বিং
জিরো অর লেস। বন্ধুরা এই অঙ্কটি আপনাদের যে আমি শিটটা দিব ম্যাথের সব লাস্টে এই অঙ্কটি থাকবে এবং ভিডিও দেখে আপনারা এই অঙ্কটি করতে পারবেন বাসায় বসে থেকে। তো এই নাম্বারে রিকোয়ারমেন্ট আমরা করে নিই। বলেছে আমরা লিখেছি প্রবাবিলিটি অফ দ্য এনপিভি লেস দ্যান জিরো, মানে প্রবাবিলিটি এনপিভির থেকে জিরো হলে কি হবে। তো আমরা এখানে জেড, এখানে যেহেতু এই যে জিরো, আমরা এখানে সূত্রে লিখেছিলাম এখানে এক্স, এই এক্সটা এখানে যত বলা থাকবে তত লিখতে হবে। এখন যদি এখানে 300 লেখা থাকতো তাহলে আমাদের এখানে 300 বসাতে হতো। যেহেতু এখানে জিরো বলেছে যার কারণে আমরা এখানে জিরো লিখেছি, মাইনাস এনপিভি। এনপিভি আমরা পেয়েছিলাম 23,206। তো জিরো থেকে 23,206 বাদ দিয়ে এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা পেয়েছি 9,346। এই 9,000, তো জিরো থেকে 23,206 বিয়োগ করে 9,346 ভাগ করলে আসে -2.484। তো এখন লিখতে হবে আমাদেরকে দ্য প্রবাবিলিটি অফ দ্য এনপিভি ইজ জিরো উড বি 0.50। বন্ধুরা এই 0.50 আমরা সব সময় ধরবো, এটা কোনোভাবে বের করতে হবে না এবং কোথাও দেওয়া থাকবে না, প্রশ্নপত্রেও না, এটি সূত্রের 0.50। তো আমরা বন্ধুরা এখন এই মানটা কিভাবে বের করবো, আমরা এই যে 0.4935 এই মানটা আমরা কিভাবে বের করব। তো এই মানটা ব্যবহার করার জন্য আমি ক্যালকুলেটরে শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, বা আপনাদেরকে ইতিমধ্যে একটি পিকচার দিয়ে দিয়েছি যে জেড এর মান কিভাবে বের করবেন। তো জেড এর মান আপনারা প্রত্যেকটা রিকোয়ারমেন্টে জেড এর মান যত পাবেন তত ভাবে বের করতে হবে এখানে। তো আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করতে হবে, একটি দেখালে আপনারা পরবর্তীগুলো ভালোভাবে পারবেন। বন্ধুরা যদি জেড এর মান পরীক্ষাতে চলে আসে বা এই ধরনের প্রশ্ন, তাহলে আপনারা যেভাবে জেড এর মান নির্ণয় করবেন, প্রথমে আমরা দুইটা মোড চাপবো, দুইবার মোড বাটন চাপবো, মোড। তো আমাদেরকে প্রথমে দেখেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে প্রথমে, তার জন্য আমরা এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 চাপবো। 1 চাপার পর এখন আমরা চাপবো শিফট 3, মানে এভাবে চলে আসবে, তারপরে শিফট 3 চাপলে, সরি আমার ক্যালকুলেটর ডিস্টার্ব দিচ্ছে, আমি দুঃখিত, আমার ক্যালকুলেটর একটু সমস্যা হয়ে গেছিল। তো আমরা প্রথমে দুইবার মোড চাপবো, মোড। এখন প্রথমে দেখেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে 1-এ, তো আমি 1 দিলাম। 1 দেওয়ার পর এখন আমাদেরকে চাপতে হবে শিফট 3। তো এখন আমরা 2 নাম্বার বের করব, বা আমরা জেড এর মান বের করার জন্য আমরা 2 চাপ দিব। তো এখন আমরা 2 চাপ দিলাম। এখন প্রশ্নে কত বলা হয়েছে, আমরা পেয়েছি কত, আমরা পেয়েছি এই দেখেন জেড এর মান পেয়েছি আমরা -2.484। তো আমরা এখন -2 আমরা লিখি, মানটা বসাই, 2 - 2.484 ব্র্যাকেট ক্লোজ। তো আমরা এখন সমান চাপ দিলে দেখেন বন্ধুরা 0.4935, আপনারা ভালো করে দেখেন, এই দেখেন 0.4935, এই মানটা আমাদেরকে এভাবে বের করতে হবে জেড এর মানটা। তো এইটার 0.50 থেকে জেড এর মানটা বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হবে উত্তর। এটাকে পার্সেন্টেজ করে নিতে হবে, যেটা পাবো সেটাকে পার্সেন্টেজ করে নিতে হবে। অনুরূপভাবে 2 নাম্বারেও বি নাম্বারে বলেছিল গ্রেটার দ্যান জিরো, মানে জিরোর থেকে বড়। যদি জিরোর থেকে বড় হয় গ্রেটার দ্যান জিরো, তো আমার এখানে আবার জিরো ধরতে হবে। গ্রেটার দ্যান জিরো, তো এখানে গ্রেটার দ্যান জিরো হলে জিরোর মান এনপিভি আমরা পেয়েছি 23,206 বসে গেল, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেয়েছি 9,346, সেটাও বসে গেল। তো সেম ক্যালকুলেশন এ নাম্বারের মতো আমরা পেয়েছি -2.484, এটাকে আমরা জেড এর মানে নির্ণয় করব। এই যে মানটা পাবো আমরা, এই যে মানটা জেড এর মানে নির্ণয় করলে আমরা পাবো সেম পাবো 0.4935। বন্ধুরা আপনারা এখানে লক্ষ্য করবেন, এখানে বলেছিল লেস দেন জিরো আর এখানে বলেছে গ্রেটার দেন জিরো। তাহলে যদি লেস দেন জিরো বলে তাহলে আমরা এটাকে মাইনাস করব, এই যে মাইনাস। আর যদি বলে যে গ্রেটার দেন জিরো তাহলে আমরা এই
0.50 সাথে এই মানটা আমরা যেটা পাবো জেড এর মান বা এর মানটা সেটা আমরা প্লাস করব। প্লাস করলে আসে 0.9934, এটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করলে আসে 99.34%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং সি নাম্বারে বলেছে অ্যাটলিস্ট ইকুয়াল টু মিন, মানে যদি সমান হয়। তো আমরা জেড এর মান নির্ণয় করলাম, জেড ইকুয়াল এনপিভি মাইনাস এনপিভি, মানে দুইটাই যদি সমান হয় তাহলে আমরা 23,206 মাইনাস 23,206 বসিয়ে দিলাম আমরা। নিচে থাকলো মানে দুইটাই বিয়োগ হবে, নিচে থাকলো 9,346। তো 23,206 বিয়োগ করলে 0 আসে, ডিভাইডেড বাই 9,346, 0 দিয়ে যা ভাগ করবো আমরা সেটাই পাবো 0। তো আমাদের এখানে লিখতে হবে, এই লেখাটা ভালো করে পড়ুন বা লিখুন, অ্যাজ এ ভ্যালু অফ জেড ইকুয়াল 0, the probability that NPV will be at least equal to mean is 0.50। অর্থাৎ এই অ্যাজ এ ভ্যালু যদি 0 মানে সমান, অ্যাট লিস্ট ইকুয়াল টু মিন এর মান যদি 0 সমান 0 হয় তাহলে প্রবাবিলিটি এনপিভি মানের থেকে সর্বনিম্ন হবে 0.50%, অর্থাৎ 50%। এবং আমাদেরকে সব লাস্টে বলা হয়েছিল কি 10% বিলো মিন। ডি নাম্বারে বলা হয়েছে আমাদেরকে 10% বিলো মিন, মানে হলো যে এনপিভি এর মান গড় মানের চেয়ে 10% কম হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা লিখবো 10% বিলো মিন মিলোইন। তাহলে জেড সমান এক্স সমান এনপিভি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন আমরা এক্স এর মানটা কিভাবে নির্ণয় করব? এখানে 10% বিলো বলেছে, মানে 10% কম বলেছে, তাহলে আমরা এনপিভি থেকে এনপিভির 10% বিয়োগ করব। তো আমরা এখানে লিখেছি যে এনপিভি মাইনাস এনপিভি গুণিত 10%। এনপিভি আমাদের আছে 23,206 ভাগ 23,206 গুণিত 10%। 23,206 এর 10% হয় 2,320.6, এবং এখানে 23,206, তাহলে আসে আমরা 23,206 থেকে 2,320 বাদ দিলে আসে আমাদের 20,885.4। তো আমি 0.4 কে নেইনি, বাদ দিয়ে দিয়েছি কারণ 0.5 এর নিচে, তার জন্য। তাহলে আমাদের এখানে পেয়েছি 20,885, এক্স এর মান নির্ণয় করেছি আমরা, এই যে এটা। এবং এনপিভি তো ঠিকই আছে 23,206, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে 9,342। তো 2,320 এটা বিয়োগ করলে আসে আমাদের 2,320, এটা কিন্তু মাইনাস ফিগারে আছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। আমি বলে দিলাম, আপনারা আবার চলে গেলেন, কিন্তু আপনাদের মনে পরে প্রশ্ন জাগবে যে এটা কি, এটা কিন্তু মাইনাস ফিগার। আর নিচে আছে 9,342, তো 2,320কে 9,342 দিয়ে ভাগ করলে আসে মাইনাস 0.2483। এইটা হচ্ছে আমাদের 10% বিলো মিন। তো আমাদেরকে এখানে আছে 0.2483, এটা আমরা না লিখে সরাসরি আমরা লিখে দিতে পারি যে 0.25%, এটাও আমরা লিখতে পারি। তো আমরা 0.25%-এর মান, জেড এর মান কিভাবে নির্ণয় করতে হয় ক্যালকুলেটরের সাহায্যে আপনাদেরকে একটু আগে দেখালাম। আপনাদের যে শীটটা দিয়েছি সেই শীট দেখেও আপনারা করতে পারবেন। তো আমি বের করে নেই। তো আমাদের জেড এর মান এসেছে, দেখেন যে ক্যালকুলেটর 0.098706। তো আমরা লিখেছি এখানে যে ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল করেসপন্ডিং ভ্যালু অফ জেড মাইনাস 0.25 ইজ 0.0987। The probability that NPV will be 10% below mean is 0.0987 of 9.87%। এটাকে পার্সেন্ট আকারে প্রকাশ করলে আসে বা 100 দ্বারা গুণ করলে আসে আমাদের 9.87%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং সব লাস্টে বলেছিল কি 10% অ্যাবভ মিন, এইটা আমরা কিভাবে নির্ণয় করব?
এটা আমরা নির্ণয় করব পূর্বের অঙ্ক, মানে ডি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা যে কাজটা করলাম এখানে সে আমরা ডি নাম্বারে যেভাবে বের করেছি এনপিভি এক্স এর মান, এখানে আমরা বিয়োগ করেছি, কিন্তু আমাদেরকে যদি বলে 10% অ্যাবভ মানে 10% উপরে বললে আমরা এখানে যোগ করব। অর্থাৎ এই এনপিভি যোগ এনপিভি গুণিত 10%, এইটা আমরা যোগ করে যে টাকা পাবো সেমভাবে ডি এর মতো আমাদেরকে ই নাম্বারে করতে হবে। আমি এখানে লিখে দিয়েছি যে সেম অ্যাজ, সময় বাঁচানোর জন্য, যে সেম অ্যাজ ডি দ্যাট ইজ 9.87% আসবে। শুধু এনপিভি প্লাস করতে হবে এখানে, আর এনপিভি গুণিত 10%, এইটা হবে এক্স এর মান। এভাবে নির্ণয় করতে হবে। বাকিগুলা এক্স সব ঠিকই থাকবে, এনপিভির মানও ঠিকই থাকবে এবং স্ট্যান্ডার্ড মানও ঠিকই থাকবে। তো এই হচ্ছে অঙ্ক, এইভাবে অঙ্কগুলো করতে হয় এই অধ্যায়ে। তো এই অধ্যায়ে বলতে যে এই টপিকসে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তো আমি যে অঙ্কটা করালাম আপনাদেরকে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটা আসা ভালোভাবে আপনারা চেষ্টা করবেন, এবং সাথে যে উদাহরণগুলো দেওয়া আছে বা এক্সারসাইজের জন্য অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো খুব ভালোভাবে চর্চা করবেন। কারণ অনেকেই জেডের মান নির্ণয় করতে জানে না, যারা নতুন ওরা অনেকেই ভালোভাবে বুঝতেও পারে না। তো আমি আপনাদেরকে বোঝার জন্য আমি একটি শিটও দিয়েছি এবং ভিডিও তো সরাসরি বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন এবং আমি বুঝিয়ে দেবো, সাথে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন সবসময়, যাতে আপনাদেরকে আরও ভালোভাবে পড়াতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।